চলো অনেক হলো দীঘা, পুরী, মন্দারমণি, তো এখন এসে গেছি আমরা বকখালিতে। কি করতেছো? একদম ঢেউ নেই, যেটা একদম আশাহত হয়ে গেলাম আমরা। 2000 years later. চলো অনেক হলো দীঘা, পুরী, মন্দারমণি, তো এখন এসে গেছি আমরা বকখালিতে। তো ফার্স্ট ভিডিওতে তোমরা পুরো আমরা কিভাবে কলকাতা থেকে এসেছি বকখালি, তো সেই ভিডিও অলরেডি দেখে নিয়েছো। এখন বকখালি সেকেন্ড সিরিজ চলছে, মানে বকখালি একটা দিন সবাই মিলে ছুটির সময় এসে কিভাবে ঘুরবে, কোথায় থাকবে, ওই হোটেল। আমরা হোটেল দেখাইনি, যে হোটেলটা প্রথম পছন্দ হয়েছে সেই হোটেলে যেহেতু চেক ইন করে গেছি 11টাতে চেক আউট, মানে চেক ইন টাইম, তো একটু পরে গিয়ে মোটামুটি আমরা চেক ইন করবো। আর একটু বিচ দেখতে এসেছি, বিচের ধারে। বিচ থেকে মোটামুটি হোটেল সংযোগ কতক্ষণ? 5 মিনিট, 5-6 মিনিট লাগবে। দেখো ওই কষ্টে মোটামুটি একদিনের জন্য ঠিক আছে। এখন ঠান্ডা, এসি রুম নিয়ে কোনো লাভ নেই, তো মোটামুটি আমরা ওখানে হোটেল নিয়েছি। তারপর এখানে আমরা ঘুরতে এসেছি। এখান থেকে আমরা অনেক সাইট সিনে যাবো। কী সাইট সিন আছে, কোথায় যাব, কি খাওয়া দাওয়া করবো, কিরমভাবে ট্যুর প্ল্যানটা হবে, একদিনের সাডেন প্ল্যান। যদি আগের দিন রাত্রিবেলা কালোর ইচ্ছা হয় যে কোথাও একটা ঘুরতে যাই, তার জন্য বেস্ট জায়গা বকখালি। বকখালি হতে পারে বা মৌসুমী হতে পারে। একদিন মৌসুমীও যাওয়ার ইচ্ছা আছে এর মধ্যে তোমাদেরকে নিয়ে, তো সেখানে গেলে তো অবশ্যই দেখা হচ্ছে। আর আজকে বকখালির ভিডিওটা এনজয় করতে থাকো, আর অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ঠিক আছে চলো। আর বিচটা হচ্ছে মোটামুটি, এটা বলে রাখি, এখন বকখালি এমন একটা জায়গায় পৌঁছে গেছে, বিচ মোটামুটি তোমাদের যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে কিলোমিটার খানেক হেঁটে যেতে হবে। অনেকটা হেঁটেই যাচ্ছি, কারণ তোমরা দেখতে পাবে দেখো শুধু হেঁটেই যাচ্ছি। সেই পরিপ্রেক্ষিতে অনেকটাই দূরে, তো ঠিক আছে কি করা যাবে। এখন মোস্ট প্রবাবলি ভাটার টাইম চলছে, জোয়ার হলে হয়তো জলটা একটু আগে থাকতো। তো চলো দেখা হচ্ছে। A few moments later. এটা দেখো শুধু ভিড়টা দেখো এখানে। বকখালি ও দীঘা, পুরী এই সবের মতো টুরিস্ট আগে স্পট হয়ে আগে গেছে। মানুষ আসতো না, এখন ভিড়টা দেখো, ভিড়টা দেখো শুধু গাইস। চলো চলে এসেছি সমুদ্র পাড়ে। কি বলবে বলো? এখানে উঠ চলাচল করে না ভাই? না কেন? দেখছি না তো, হয়তো করে, বাট জানি না। মেঘলা ওয়েদার, একটু রোদ উঠলেও হতো, কিন্তু খুব ঠান্ডা লাগছে। বকখালি বিচের এরকম একটা অবস্থা দেখে আমরা পুরো আশাহত হয়ে আবার হোটেলের দিকে ফিরে এলাম। হোটেলটাই ফাইনাল হলো আমাদের 800 টাকা প্লাস জিএসটি নন এসি রুম। সেই হিসাবে এখান থেকে মোটামুটি সমুদ্রের দূরত্ব ওই 4 থেকে 4.5 মিনিট হাঁটা পথে, খুব বেশি দূর নয়। চলো যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। আর কোনো রুম আমরা দেখলাম না, হোটেলটা ঠিকঠাক লাগলো। দেন 800 প্লাস জিএসটি, ওই সব কিছু নিয়ে 880 বা 890 টাকার মতো হচ্ছে নন এসি রুম। ভালোই দেখলাম রুম, ওপরে গিয়ে রুম দেখাচ্ছে। যেটার ভিডিও করার সময় আমার ক্যামেরাটা খুবই ডিস্টার্ব করছিল। আর এই হচ্ছে একটা ক্লিন বেড ছিল, একটা বসার সুন্দর সোফা ছিল, এদিকে একটা সুন্দর কাভার ছিল, যার ভিতরে এক্সট্রা বালিশ, এক্সট্রা কম্বল এগুলো রাখা ছিল। দেখো 800 টাকার মধ্যে এই রুমটা খুবই সুন্দর ছিল। সুন্দর একটা বেড ছিল, সুন্দর রুমের একটা অ্যাটমসফিয়ার ছিল, আর তাছাড়া ছিল একটা সুন্দর বাথরুম যেটা কোমোড ছিল, এদিকে শাওয়ার প্লাস গিজারও ছিল। চলো স্নান করতে যাওয়া হচ্ছে এখন। সি বিচে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আমরা স্নান করতে যাওয়ার জন্য হোটেল থেকে, তাই তো নাকি? চলো সমুদ্রতে গিয়ে দেখা হচ্ছে। ঢেউ একদমই নেই, স্নান করবো না ঠিক, ওই আর কি পা পা ভিজে চলে আসবে। হ্যাঁ, কারণ ঢেউ না থাকলে স্নান করার মজা আসে না। ঠিক আছে চলো গিয়ে দেখা হচ্ছে। আর এদিকে বিচের সামনে থেকে শুরু হচ্ছে বিভিন্ন খেলনা এবং বাড়ির বিভিন্ন সামগ্রিক জিনিসের দোকান, যে সমস্ত জিনিসগুলো তোমরা ঘুরতে এসে বাড়ির জন্য নিয়ে যেতেই পারো। স্নান করতে এসে ফুচকা খাওয়া লোকজন বকখালিতে। হ্যাঁ হ্যাঁ, কে খায়? আর ওরা দুজন ঝাল খাবে না। কে স্নান ছাড়া? আমারটা দিয়ে করে এমন করছে না, আমরা দুজন খাবো ফুচকাটা, আর কেউ খাবেই না। এখানে ফুচকার জন্য যে পাতাটা দেওয়া হয়েছিল এটা একটু আলাদা ধরনের। আমাদের এখানে যেরকম বাটি বা যেরকম পাতা দেওয়া হয় এটা সেরকম না, এটা শাল পাতাটাকে মুড়িয়ে একটা ডিজাইন করে পাতা তৈরি করা হয়েছিল। এখানে 10 টাকার ফুচকা ছিল 5 পিস। আমরা মোট 20 টাকার ফুচকা 10 পিস খেয়ে সমুদ্রের দিকে এগোলাম।
যারা বকখালি আসবে প্রথমত আমি তাদেরকে বারণই করবো শীতকালে কোনোদিনও যেন বকখালিতে না আসে। অতিরিক্ত ভিড় তো থাকবেই, সাথে থাকবে না কোনো সমুদ্রের ঢেউ। বকখালির বেস্ট টাইম হচ্ছে বর্ষাকাল, বর্ষাকালে প্রচণ্ড ঢেউ থাকে। সমুদ্রে ভিড়টা দেখো, যা ছোটখাটো দীঘা হয়ে গেছে ভাই, কোনো ঢেউ নেই, কিছু নেই, ঢেউ হচ্ছে এটা বকখালির ঢেউ। এই তাও এখন বেড়েছে, সকালে যখন এসেছিলাম কোনো ঢেউই নেই। এটা বকখালির ঢেউ। এর আগের বার যখন আমরা এসেছিলাম মোটামুটি বর্ষাকালে, তখন বিশাল ঢেউ ছিল। চলো না স্নান করেই আমরা হোটেলে ফিরে যাচ্ছি, কারণ যা ঠান্ডা, কোনো ঢেউ নেই, কিচ্ছু নেই, উল্টে আবার বৃষ্টি পড়লো 3-4 ফোঁটা। এর থেকে বাবা হোটেলে গিয়ে গরম জলে স্নান করা ভালো। তো ঠান্ডা লেগে যাবে সেরকম ভাবে স্নানটা অ্যাভয়েড করলাম। হোটেলের দিকে আমরা ফিরে যাচ্ছি, এখন মোটামুটি দুপুর হয়ে গেছে অনেকটা। এরপর ঘুরে এবার খেয়ে দিয়ে আবার সাইট সিনের জন্য বেরোতে হবে। চলো। 1 hour later. প্রত্যেকবারের মতোই অনেকটা লেট করে স্নান করে খাওয়া দাওয়া করতে চলে এলাম রাস্তার একদম সামনে থাকা এই খাবারের দোকানটাতে। এই দোকানটার বিশেষত্ব হচ্ছে এনাদের আনলিমিটেড বাঙালিয়ানা থালির কম্বো আছে, সেটার জন্যই আমরা এই দোকানটাতে চলে এসেছিলাম। আমরা অর্ডার করে দিয়েছিলাম একটা ফিশ থালি, যেটার দাম পড়েছিল 130 টাকা। সাথে ছিল ভাত, ডাল, সবজির একটা তরকারি, মাছ, চাটনি, পাঁপড়। মাছটা কিন্তু আনলিমিটেড ছিল না, বাদবাকি সমস্ত কিছুই আনলিমিটেড ছিল এবং খাওয়ার কোয়ালিটিও দুর্দান্ত ছিল। পেট পুজো করে যখন বেরোলাম, ঘড়ির কাঁটা বলছে 4টে বেজে গেছে। তো এখানে কোন কোন সাইট সিন এখন আমরা দেখতে পারবো সেটাই এখন ভাবার বিষয়। তো এই ভাবনার মাথায় রেখেই আমরা চলে গেলাম হেনরির দিকে। যারা হেনরি আইল্যান্ডের দিকে যাবেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, এখানকার রাস্তা কিন্তু প্রচণ্ড থেকে প্রচণ্ডই খারাপ। তো তার মধ্যে থেকেই আমরা বাইক চালিয়ে যেতে থাকলাম হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। হেনরি আইল্যান্ডে প্রবেশ করার জন্য মাথা পিছু 10 টাকা করে টিকিট লাগবে, আর যদি তোমাদের সাথে বাইক থাকে বাইকের পার্কিং বাবদও 10 টাকা টিকিট লাগবে। আর এই হেনরির টিকিট কাউন্টারে বসে থাকা কাকুটার মুখেই আমরা জানতে পারলাম আজকের যা সময় হয়ে গেছে আমরা এই হেনরি ছাড়া আশা করছি আর কোনো সাইট সিন দেখতে পারবো না, যেটা শুনে আমাদের সবারই একটু মনটা খারাপ হয়েছিল যে আমরা অনেকটা টাইম ওয়েস্ট করে ফেলেছি। যারা বকখালি ঘুরতে এসে হেনরি আইল্যান্ড সাইট সিনের জন্য ঘুরতে আসবে তাদের জন্য টাইমিংটা বলে রাখি, মার্চ থেকে অক্টোবর সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সকাল 7টা থেকে বিকেল 4টে থেকে 4:30 পর্যন্ত খোলা থাকে। ঢোকার সাথে সাথেই আপনাদের চোখে পড়বে এখানে ডান দিকে এবং বাদিকে সুন্দর কিছু ফুলের বাগান, আর এখানে থাকার ব্যবস্থা আছে। যদি আপনাদের আগে থেকে রুমের বুকিং করা থাকে তাহলে এখানে প্রবেশ করার জন্য কোনো ধরনের টিকিট লাগবে না। এখানে যদি থাকতে হয় আপনাদের আগে থেকেই ওয়েবসাইট থেকে বুকিং করে আসতে হবে। কোন ওয়েবসাইট থেকে বুকিং করবেন বা কন্ট্যাক্ট নাম্বারে কি থাকছে আমি পুরোটাই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে প্রচুর পরিমাণে মাছের ভেড়ি আছে, এই মাছের ভেড়ি থেকে এনাদের মাছের চাষ করা হয় এখানে। ওনাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছিলাম এখানে 150টিরও বেশি মাছের ভেড়ি আছে এবং এখান থেকেই পুরো মাছের চাষ করা হয় ওনার। আর এটা কিন্তু পুরোটাই পড়ছে মৎস্য দপ্তরের অধীনে। গাড়ি পার্কিং করার পর আজকের মেন আকর্ষণ হেনরি আইল্যান্ডের দিকে এগোতে থাকলাম এই ম্যানগ্রোভ অরণ্যের মাঝখান দিয়ে। এদিকে কিছুটা এগোনোর পর তোমাদের কিন্তু চোখে পড়বে সেই সমুদ্রে যেখানে অনেক সময় অনেক প্রি ওয়েডিং শ্যুটও হয়ে থাকে। যারা যাওনি তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে এসো এই হেনরি আইল্যান্ড থেকে। একটা আলাদাই অনুভূতি, পাখির কিচিমিচি ডাক, একটা শান্ত পরিবেশ, একটা মনোরম পরিবেশ, অবশ্যই একবার ঘুরে এসো। এগিয়ে যেতে যেতে দেখা পেয়ে যাবে এই কাঠের পোলটি, যেখানে তোমরা কিছু ফটো সেশনও সেরে নিতে পারো। আর একটা কথা বলে রাখি, এখানকার বিচে কিন্তু চোরাবালি আছে, সেই জন্য কিছু দূর ছাড়া ছাড়াই ওনাদের সতর্কীকরণ বোর্ড লাগানো আছে যে এখানকার বিচে কেউ নামিবেন না। খুব সুন্দর একটা লোকেশন, তোমরা যদি এই জায়গাটাতে না যাও তাহলে এই জায়গাটার গুরুত্ব বুঝতে পারবে না। আর যদি কেউ ফটোশ্যুট করতে আসো তো অবশ্যই এই জায়গাটাতে তাদের কিন্তু লিস্টের বাইরে রেখো না। পাখিদের কিচিরমিচির ডাক, ডান দিকে বাদিকে সুন্দর ম্যানগ্রোভ অরণ্য, আর সাথে থাকছে সমুদ্রের বিশাল গর্জন, যেটা কিন্তু আমরা বকখালিতে পাইনি কিন্তু এখানে এসে সেটা পেয়েছিলাম। জায়গাটাতে এত কিছু ভালোর মাঝখানেও কিন্তু একটা কষ্টের দিক থেকে যেতে, সেটা হচ্ছে সেই কিলোমিটার খানে হেঁটে যাওয়ার পর সমুদ্র, আর তার সাথে সাথে কিছু দূর যাওয়ার পরপরই জলের স্তর থাকছে। আর আমাদের যেহেতু বুট ছিল সেই জন্য আমরা যেতে পারিনি। সমুদ্রের কাছাকাছি আমরা না যেতে পারলেও হেনরিতে আমরা একটা জিনিস উপভোগ করেছি যেটা আমরা হয়তো বকখালিতে করতে পারিনি। আমাদের আজকে সময়ের অভাবে তো হেনরি ছাড়া আর কিছু হলো না, কারণ সবাই এত ফটোটা তুলতে ব্যস্ত ছিল। তো হেনরি ছাড়া হলো না। ইকো পার্কে গেছিলাম, বেসিক্যালি ইকো পার্কে কিছু নেই, অন্ধকার হয়ে গেছে, 2 টাকা টিকিট দিয়ে বাচ্চাদের কিছু খেলার জিনিস আছে, এছাড়া আর কিছু নেই। ফ্রেজারগঞ্জে যেতে পারলাম না, আর একটা সাইট সিন করতে পারলাম না। তাছাড়া মোটামুটি ঠিক আছে, মোটামুটি 4টে সাইট সিন আর দুটোই গেছিলাম, দুটোই যাইনি।
ঠিক আছে, এটাতেই সবাই যাওয়ার মেন চেষ্টা করবে, ইকো পার্কে এখানেই শেষ করলাম বকখালি পার্ট 2 ভিডিওটা। জানি না কতটা ইনফরমেটিভ করতে পেরেছি, কিছুটা তো অবশ্যই চেষ্টা করেছিলাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন। টাটা।